যে তুমি যাবে কোথায়? 14 তালাক থেকে নামলে ঠেলে উঠিয়ে দিয়ে টাকা মিটিয়ে নিয়ে তারপর ছাড়বো। 15 এপ্রিলের মধ্যে ওই প্রতিটি কর্মচারীর 2.5 লাখ প্লাস ওই ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা কমিটি ডিসাইড করবে সেটা মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে 25% দিয়ে না দেয়, তাহলে পরবর্তী আইনি ধাক্কা কি হতে পারে? দিতে তো 100%ই হবে, কিন্তু কিভাবে দেবে, কতটা ইনস্টলমেন্টে দেবে সেটা কমিটি ডিসাইড করবে, কিন্তু 25% ইমিডিয়েট। আর্থিক চাপ কেন হতে যাবে? আপনি ভুল বলছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধার, কর্মচারীরা ধার দিয়েছে, ভালো কর্মচারীরা। আমরা তো এরপরে ইন্টারেস্ট আদায় করবো। সুযোগ নেই জেল যাওয়া ছাড়া। তাকে ঘোষণা করতে হবে যে আমরা দেউলিয়া হয়ে গেছি, এছাড়া কিছু নেই। 25% এরিয়ার ডিএ এখনই মিটিয়ে দিতে হবে। বাকি ডিএ এর পরিমাণ কি হবে এবং কিভাবে মিটাবে সেটার জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছে। সেটা হচ্ছে মহামান্য বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং বিচারপতি তারক সিং চৌহান এবং গৌতম ভাদুরী সেই কমিটিতে থাকবেন এবং এই কমিটির চেয়ারম্যান হবেন মহামান্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। তার সঙ্গে সিএজি অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং অথবা তার একজন সিনিয়র মোস্ট অফিসার হবেন। তারা ডিসাইড করে দেবেন যে প্রথমে 25% এরিয়ার দিয়ে, কিন্তু আজকের মধ্যেই, মানে ইমিডিয়েট ইফেক্ট আজকেই 25। ধরুন 2008 থেকে 19 কোনো একজন কর্মচারী যদি 10 লাখ টাকা এরিয়ার দিয়ে হয়, তাহলে 2.5 লাখ টাকা আজকে 5ই ফেব্রুয়ারি আজকে মিটিয়ে দিতে হবে। বাকিটা ওই কমিটি ওই 2.5 লাখের 7.5 লক্ষ টাকা কতগুলো ইনস্টলমেন্টে দেবে সেটা ডিসাইড করবে ওই কমিটি, এবং টোটাল সর্বমোট কত হবে, ওটা 10 লাখ না 11 লাখ না 15 লাখ প্রত্যেকটি কর্মচারী পাবেন সেটা ডিসাইড করবেন, এবং সর্বমোট মানে প্রতিটি কর্মচারীর ওই গুণ করে সেটা 42,000 কোটি টাকা না 45,000 কোটি টাকা না 50,000 কোটি টাকা সেটাও ঠিক করবেন, এবং তারপরে শিডিউল অফ পেমেন্ট সেটাও তারা ঠিক করবেন, যেটা 5টা ইনস্টলমেন্টে দেবে না 4টে ইনস্টলমেন্টে দেবে না 6টা ইনস্টলমেন্টে দেবে সেটাও ঠিক করবে, এবং এই দুটো এক্সারসাইজ টোটাল পেমেন্ট কত 42,000 কোটি টাকা না 45,000 কোটি টাকা না 50,000 কোটি টাকা সেটা ডিসাইড হয়ে যাবে, এবং ইনস্টলমেন্টটাও ডিসাইড হয়ে যাবে 6 মার্চ 2026-এর আগে। তারপরে 31 মার্চ 2026-এর আগে ফার্স্ট টাইম কমিটি ডিসাইডেড ফার্স্ট টাইম পেমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম পেমেন্ট আজকে 2.5 লাখ, যদি 10 লাখের মধ্যে 25% হয় আজকে 2.5 লাখ, আর 31 মার্চের মধ্যে যদি কমিটি ডিসাইড করে যে 5টা ইনস্টলমেন্ট লাগবে 31 ডিসেম্বরের মধ্যে, তার ফার্স্ট ইনস্টলমেন্ট অর্থাৎ সেটা হবে দ্বিতীয় পেমেন্ট, তাহলে 31 ডিসেম্বরের মধ্যে 25% প্লাস ওই যে কমিটি ডিসাইডেড যে ইনস্টলমেন্ট তার ফার্স্ট ইনস্টলমেন্ট। আর এই দুটো করেছে কিনা, 25% দিয়েছে কিনা প্লাস কমিটি ডিসাইডেড ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছে কিনা, এই দুটো দেওয়ার পরে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে। সেটা হচ্ছে যে একেবারে 15 এপ্রিল 2026 এই ম্যাটারটি আবার লিস্টেড হবে, অর্থাৎ 15 এপ্রিল 2026 কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। তারা ইন্ট্রিম অর্ডারে যে 25% এরিয়ার দিয়ে, 25% দিয়ে নয়, 2008 থেকে 2019-এর মধ্যে যে এরিয়ার দিয়ে, সেই এরিয়ার দিয়ে 25%, যদি প্রতিটি কর্মচারী 10 লাখ পায় তাহলে 2.5 লাখ, ওটা ইমিডিয়েট। তারপরে ফার্স্ট ইনস্টলমেন্ট, অর্থাৎ আপনাকে 15 এপ্রিলের মধ্যে ওই প্রতিটি কর্মচারীর 2.5 লাখ প্লাস ওই ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা কমিটি ডিসাইড করবে সেটা মিটিয়ে দিতে হবে। আমি বলবো ফিরদৌস দা, এই নতুন কমিটি কি শুধু হিসাব করবে নাকি ভবিষ্যতে বকেয়া দিয়ে মেটানোর একটা রোড ম্যাপ সেটাও ঠিক করবে? অবভিয়াসলি সেটাই ঠিক, সেটাই তো নির্দেশ, ফিরদৌস দা, এবং এই নির্দেশ এতটাই মানে দৃঢ় এবং ঐতিহাসিক, সাধারণভাবে নির্দেশ দেন তারপরে বলেন এটা কমপ্লাই করবেন, কিন্তু এই নির্দেশ কমপ্লাই হচ্ছে কিনা তার কমপ্লায়েন্স রিপোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আমি জানি না সাদা শাড়ি কালো শাল জড়িয়ে যাবেন কিনা। ফিরদৌস দা, আদালত রীতিমতো যে সময় বেঁধে দিল আইনগতভাবে, এই টাইমলাইন কতটা বাধ্যতামূলক? রাজ্য কি এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ রাখে? সে কমপ্লায়েন্স রিপোর্ট চেয়েছে, সুযোগ কোথায়? রায়টি যে পুনর্বিবেচনার জন্য চাইবেন সেটা একই আদালতের কাছে, যে আদালত কমপ্লায়েন্স চাইছেন সেখানে পুনর্বিবেচনার প্রশ্ন আসবে কি করে? রাজ্য সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে 25% দিয়ে না দেয়, তাহলে পরবর্তী আইনি ধাক্কা কি হতে পারে? না, না দেওয়ার সুযোগ নেই, কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে, আদালত বুঝে নেবে, আমি নয়, আদালত বুঝে নেবে।
আদালতকে রিপোর্ট দিতে হবে, আমাকে বা আপনাকে নয়, আদালতকে। আদালত রায় শুধু দিয়েই ক্ষান্ত থাকেননি, আদালত সেটা কমপ্লাই হচ্ছে কিনা সেটা দেখার জন্য এই মাটাটি পেন্ডিং রয়েছে। আমি বলবো রাজ্য সরকারের তরফ থেকে আমরা বারংবার কিউরেটিভ পিটিশন ফাইল করতে তাদেরকে রিভিউ পিটিশন ফাইল করতে সে তারা বুঝবেন, আমি তাদের আইনজীবী নই তো। আমি সরকারি কর্মচারীদের আইনজীবী, আমি কর্পোরেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের আমি মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্রদের আইনজীবী। আমি তাকে বুদ্ধি দিতে যাবো কেন? কি করতে পারি না? আর এখানে সুযোগ নেই, এখানে কোনো প্রকারই সুযোগ নেই। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একেবারেই কমপ্লাই করতে হবে, এর কোনো প্রকার ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। ফিরদৌস স্যার, যদি রাজ্য যদি নির্দিষ্ট যে সময় বেঁধে দেওয়া হয়েছে, রাজ্য সরকার বলেছিল একদিকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো, আপনি বলছেন কমপ্লায়েন্স রিপোর্ট চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছে একদম। While a status report indicating the determination made by the committee, the schedule adopted, the status of the first payment list on 15th April 2026 for compliance. একদম অর্ডারের 60 নম্বর প্যারাগ্রাফে নির্দিষ্টভাবে বলে দিয়েছে। আপনি যাবেন কোথায়? ওসব বলে যান, পুনর্বিবেচনা, বিবেচনা, সংশোধনীমূলক বিবেচনা ওসব ভুলে যান। রিপোর্ট দিয়ে কমপ্লাই হয়েছে কিনা সেটা জানাতে হবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কে সূচক মেনে আপনারা বলেছিলেন দিয়ে দেওয়ার কথা, আপনাদের এটাই দাবি ছিল প্রথম থেকে ফিরদৌস দা। সেখান থেকে রাজ্য সরকারের যুক্তি ছিল আর্থিক সংকট, সুপ্রিম কোর্ট কি কার্যত সেই যুক্তি কার্যত কেন, সেই যুক্তি খারিজ করে এই নির্দেশ দিয়েছে। আপনার আর্থিক সংকট কখনোই বিচার্য বিষয় হতে পারে, তাহলে তো লোকে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে বলবে আমার আর্থিক সংকট আছে, আমি আমাকে ছেড়ে দাও। তাহলে তো বলতে হয় বিজয় মালিয়া ধন্য ধন্য হে বিজয় মালিয়া, তাই বলতে হয়। অবশ্য আমি জানি না বিজয় মালিয়া দেশ ছেড়েছে, আর কেউ দেশ ছাড়তে চলেছে কিনা আমি জানি না। একদম আমি এই নিয়ে কিছু কোনো মন্তব্য করবো না। সেরকম ইঙ্গিত পাচ্ছেন নাকি? বিজয় মালিয়া ব্যাংকের টাকা ধার নিয়ে পালিয়ে গেছে, কত হাজার কোটি টাকা হবে হিসাব করবে কমিটি। ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে হবে, 25% এরিয়ার দিতে হবে, এরপরে আর কি থাকে। ফিরদৌস দা, এই রায়ে কি কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার দাবির নৈতিক এবং আইনি জোর আরো বাড়লো? দেখুন, এই মামলাটি ছিল রোপারোল 2009 এর ইন্টারপ্রিটেশন। রোপারোল 2009 এর রুল 3C তে বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত মহাশয়রা সংজ্ঞায়িত করে গেছিলেন মহার্ঘ ভাতার ডেফিনেশন কি হবে। তারা মনে করেছিলেন কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে দিয়ে দেব। তারা ডেফিনেশনটা ফ্রেম করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে দেননি, আমরা মামলা করেছি। সপ্তমবার, যেমন 7 সমুদ্র পার হয়ে যায় সেরকম 7 বার জয় হয়ে গেছে। এরপর আর কি থাকে? আর কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ঘন্টা। ফিরদৌস দা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকের এই নির্দেশকে কি আপনি টার্নিং পয়েন্ট বলবেন? দেখুন, ভোটের আগে এই টাকা মিটিয়ে তারপরে যেতে হবে। আমি আগেই বলেছিলাম যে তুমি যাবে কোথায়? 14 তলা থেকে নামলে ঠেলে উঠিয়ে দিয়ে টাকা মিটিয়ে নিয়ে তারপর ছাড়বো। তুমি টাকা নিয়ে মেলা খেলা করবে, এন্টারটেনমেন্ট করবে, ছেড়ে কথা বলবো নাকি? টাকা নেব, তারপর ছাড়বো। 14 তলা থেকে নামতে চাইলেও ঠেলে তুলে দেবো। পেমেন্ট করে যাবে, 25% পেমেন্ট করে যাবে। কর্মচারীরা তারা অঙ্ক কষতে নেমেছে, সব একদম অঙ্ক কষে পাই পয়সা মিটিয়ে নেব। কারো যদি 25 পয়সাও হয় তাও মিটিয়ে নেব, ছাড়বো নাকি? কর্মচারী, পেনশন ভোগী প্রত্যেকের পাই পয়সা কড়াই গন্ডায় বুঝে নেব। ফিরদৌস দা, সুপ্রিম কোর্ট কি ভবিষ্যতে পুরো বকেয়া দিয়ে একসঙ্গে মেটানোর নির্দেশ দিতে পারে বলে আপনি মনে করছেন? না না, এটা কমিটি ডিসাইড করবে, পুরো কমিটি ডিসাইড করবে যে কিভাবে ইনস্টলমেন্ট দিতে দাও। 100%ই হবে, কিন্তু কিভাবে দেবে, কতটা ইনস্টলমেন্টে দেবে সেটা কমিটি ডিসাইড করবে। কিন্তু 25% ইমিডিয়েট, আর ফার্স্ট ইনস্টলমেন্টটাও টাইম ফ্রেম বেঁধে দিয়েছে 31 মার্চ। যাবে কোথায় তুমি? ফি- তোমাকে মিটিয়ে দিতে হবে, মিটিয়ে দিয়ে তারপর অন্য কথা। তুমি ধার করেছো, কর্মচারীরা এখন মালিক, তুমি তাদের কাছে ধার নিয়েছো, তুমি তাদের কাছে তাদের
বেতন না দিয়ে, তাদের মহার্ঘ ভাতা না দিয়ে তাদেরকে বঞ্চিত করেছো। সেই টাকায় তুমি মেলা, খেলা, এন্টারটেনমেন্ট, টলিউডের নায়ক নায়িকাদের নিয়ে এই রেড রোডে নৃত্য সব করেছো। আর কর্মচারীদের ন্যায় ন্যায্য বেতন দেবে না, পেনশনারদের পেনশন দেবে না, তারা ছাড়বে নাকি? তারা সব কড়াই গন্ডায় মিটিয়ে নেবে না, এই মলয় দ্বারা, শ্যামল দ্বারা মিটিয়ে নেবে না? মিটিয়ে নেবো আমরা। আমরা আমরা প্রতিটি ধাপের কড়াই গন্ডায় মিটিয়ে নেওয়ার জন্য আমরা প্রস্তুত। কিন্তু না, আমি বলবো এই যে 25% বা 25% দিয়ে দিতে বলা হয়েছে, এটা কি আজকের বাজেটে ঘোষণা করা হবে? সে আমি কি করবো? আমি তো আর বাজেট তৈরি করি না। বাজেট তৈরি করে যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন। আর না দিলে কর্মচারীরা ছাড়বে নাকি? কর্মচারীরা ছাড়বে, আমরা ছাড়বো? এই রায় কি শুধুই প্রশাসনিক, নাকি রাজনৈতিকভাবে তৃণমূলের জন্য একটা বড় ধাক্কা হয়ে উঠতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, সে রাজনৈতিক কি হবে সেটা পরে ডিসাইড। এখনো ভাবে যা রায় এসেছে সেটা খুব পরিষ্কার, আমাদের প্রত্যেককে সেই রায় মেনে কাজ করতে হবে। আজকে একটি সর্বোচ্চ স্তরের দৈনিক, আমি নাম বলছি না, তাদের একটি সংবাদ খুব ইম্পর্টেন্ট ছিল এবং একদম প্রথম পাতার খবর ছিল এটাই যে যেখানে ঋণে জর্জরিত রাজ্য সরকার, সেখানে নতুন নয়া বাজেট পেয়ে সেখানে আরো বিভিন্ন রাজ্য সরকারের যে অনুদানগুলো থাকে সেগুলোর দিকে বিশেষ নজর থাকবে। আমি বলবো, এই যে রায়, এই রায়ের আর্থিক চাপ কি রাজ্যের 2026 বিধানসভা নির্বাচনের আগে বাজেটকে নড়বড়ে করে দেবে? আর্থিক চাপ কেন হতে যাবে? আপনি ভুল বলছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধার, কর্মচারীরা ধার দিয়েছে, ভালো কর্মচারীরা। আমরা তো এরপরে ইন্টারেস্ট আদায় করব। বকেয়া দেবে, ইন্টারেস্ট দেবে না? ছাড়বো নাকি? আমরা ঘাট চিপে ধরে ইন্টারেস্ট আদায় করে নেব। ধার দিয়েছে কর্মচারীরা। মমতা ব্যানার্জি, তার সরকার ধার নিয়েছে কর্মচারী পেনশনারদের কাছ থেকে। এখন কর্মচারীরা মালিক, কর্মচারীদের কাছ থেকে ধার নিয়েছে, দিয়ে ওটাকে নিয়ে তুমি নৃত্য করেছো টলিউডের নায়ক নায়িকা দিয়ে রেড রোডে। ওদের টাকা নিয়ে তুমি নৃত্য করেছো, উড়িয়ে দিয়েছো, এন্টারটেনমেন্ট করেছো। ছাড়বে নাকি কর্মচারীরা? আমার একটাই প্রশ্ন, আজকে আপনার ঠিক চেম্বারে আসার আগে আমরা বক্স টপ করছিলাম, রাস্তার জনমত নিচ্ছিলাম। তারা একটা কথা তুলে দিয়েছে বিদ্যুৎদা, যে যদি 25% দিয়ে দিতে হয় তাহলে রাজ্যকে 10,000 কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে। 10,000 কোটি টাকা প্লাস, তার থেকেও বেশি। মূল টোটাল ফিগারটা কি সেটা সেই সময় হিসাব দিয়েছিল 42,000 কোটি টাকার মতো, 100%টা। ফলে 10,000 কোটি টাকার বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। একদমই। বিদ্যুৎদা, যদি এই টাকা দিতে হয় তাহলে তো তারা বলছেন রাজ্য সরকারকে মাটি হাতে রাস্তায় নামতে হবে, সরকার কোথা থেকে দেবে? হুম, সে কোথা থেকে দেবেন? দেখুন, এইটা তো একসাথে চাপটাই পড়তো না যদি প্রতি মাসে মাসে দিয়ে দিতেন। এটা তো ডিএ, এআইসিপি অনুযায়ী দিতে পারবে, তো লিখাই আছে, সংজ্ঞায়িত করা আছে। একবার এসে আমাদের কাছে বুঝে নিলেই তো আমরা বুঝিয়ে দিতাম, দেখো ডিএ এর অঙ্কটা এটা। তাহলেই তো মিটে যেত। প্রতি মাসে মাসে দিলে একসঙ্গে চাপ পড়তো না। আপনি প্রতি মাসে মাসে ধার শোধ না করে সেই টাকা নিয়ে এন্টারটেনমেন্ট করবেন, ফিল্ম দেখবেন, অন্য কোথাও যাবেন, রেস্টুরেন্টে খাবেন, দিয়ে তারপরে আপনি যদি মনে করেন যে না, আমি টাকা দেবো না, যার কাছ থেকে ধার নিয়েছি, ব্যাংকের থেকে ধার নিয়েছি, তাহলে এটা হবে? হবে না। রাজ্য সরকার একই জিনিস করেছে। ওরা বেসিক্যালি কর্মচারীদের ন্যায্য পাওনা না দিয়ে সেই টাকা নিয়ে এন্টারটেনমেন্ট করেছেন। ফলে খুব স্বাভাবিকভাবে আজকে চাপ পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম গতকাল দেখা গেল দেখুন, ব্যাংকের টাকা ধার নিয়ে বিজয় মাল্যা দেশ ছেড়েছে। আমি জানি না কর্মচারীদের টাকা ধার নিয়ে কে কোথায় পালাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার আবার নিজে আদালতে গিয়ে সওয়াল করবেন এই মামলা নিয়ে কোথাও গিয়ে? সে তাকে তাকে জিজ্ঞাসা করবেন, যিনি করতে চাইছেন তাকে জিজ্ঞাসা করবেন। সবশেষে কি বলবেন রাজ্য সরকারি কর্মচারীরা, কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ? ওই তো মলয় বাবু, শ্যামল বাবুরা বসে আছে। তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা কি বলুন। তাদের একটাই বক্তব্য, এটা হচ্ছে ঐতিহাসিক জয়। এবং শুধু তাই না, সত্যিই ঐতিহাসিক। ভারতবর্ষে এর আগে ডিএ যে এনফোর্সেবল রাইট হিসেবে এস্টাবলিশড হবে সর্বোচ্চ ন্যায়ালয়, একদম সাতবার জয় পেয়ে, সপ্তম জয়। দে আর থ্রিলড। সত্যি করতে, মানে এই জয় এইভাবে। এবং শুধু তাই না, অর্ডার কমপ্লাই করার জন্য স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। অভাবনীয়। কর্মচারীদের, পেনশনারদের ঐতিহাসিক জয়। আবিরটা খেলা হচ্ছে সবুজ রঙের আবির দিয়ে, কিন্তু তারা বলছেন যে এই জয় আমাদের পাথেয় ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং সেখানে স্যার আমাদেরকে পথ দেখিয়েছেন। কি বলবেন? সেটা তাদের অনুভূতির ব্যাপারে, না আমার কিছু বলার নেই। লড়াইটা প্রকৃতপক্ষে করেছে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারা আমার কাছে যখন প্রথম পর্যায়ে ট্রাইব্যুনালে হেরে যান, তারপর যখন হাইকোর্টে মামলা আসে, সেই সময় তারা আমার কাছে আসেন, তখন থেকে মামলা আমি করছি।
সেটা আমার কোনো ব্যাপার না, মামলার ব্যাপার। এখন তারা যদি আমাকে জয় জয়কার দিয়ে থাকেন তাই ধন্যবাদ, সেটা তাদের নিজস্ব অনুভূতির ব্যাপার। আমি বলবো আদালত সময় বেঁধে দিয়েছে আইনিভাবে এই টাইম লাইন কতটা বাধ্যতামূলক? রাজ্য কি এটাকে এড়িয়ে যাওয়ার কোনো কোনো সুযোগ নেই জেল যাওয়া ছাড়া। রিভিউ করে বারংবার রাজ্য সরকার? রিভিউ করতে পারে, রিভিউ করবে, কিউরেটিভ করবে, অনেক কিছু করবে, কিন্তু সেখান থেকে পালাবার পথ নেই। এক্ষেত্রে কি curative petition বা review petition করা করতেই যায়? পারে, করতেই পারে। জনগণের টাকায় তো করবে, তাদের তো নিজেদের পয়সা খরচা হচ্ছে না। স্যার আমি আরো একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে রাজ্যের একটা যুক্তি ছিল, আপনারা যতবারই বলেছেন এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে, রাজ্যের যুক্তি ছিল যে আর্থিক সংকট। আর সুপ্রিম কোর্ট কি সেই যুক্তি কার্যত খারিজ করে দিল? কার্যতই খারিজ করে দিয়েছে। আর্থিক সংকট কোনো বিষয়ই না। আর্থিক সংকট বললে হবে? তাহলে তো রাজ্য সরকারি কর্মচারীরা ১,০০০টা পয়েন্ট দেখাবে যে কিভাবে সরকারি অর্থ অপচয় হচ্ছে। সুতরাং সেই জন্যই সুপ্রিম কোর্ট ৩ জন বিচারপতিকে দিয়েছেন। রাজ্য সরকারের আধিকারিকদের দায়িত্ব দেননি। কেন তারা দেখেছেন রাজ্য সরকার আধিকারিকরা তারা স্বাধীনভাবে কাজ করেন না। স্যার আমরা দেখলাম যে এই রায়ে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার দাবির নৈতিক এবং আইনি জোর আরো বাড়লো। বটেই তো। পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকের এই নির্দেশনা কিভাবে দেখছেন? খুবই খুবই ইতিবাচক রায়, ইতিবাচক রায়। তারা বহুদিন থেকে লড়াই করছে, তাদের পক্ষে রায় হয়েছে। স্যার নতুন কমিটি কি শুধু হিসাব করবে নাকি ভবিষ্যতে বকেয়া দিয়ে মেটানোর রোডম্যাপও ঠিক করবে? না, বকেয়া মেটানোর জন্যই তো কমিটি হয়েছে, হিসেব করার জন্য হয়নি। এই কমিটির রিপোর্ট কবে দেওয়া হবে? তাও আদেশে বলা আছে কোন তারিখে কি হবে। ১৫ তারিখের একটা বিষয় সেটা আমাদের। দেখে নেবেন, আদেশে যা আছে তা না দেখে বলতে পারবো না। আচ্ছা রাজ্য যদি মানে আমরা একটা বিষয় দেখলাম যে সুপ্রিম কোর্ট কি ভবিষ্যতে পুরো বকেয়া দিয়ে একসঙ্গে মেটানোর একটা নির্দেশ দিতে পারে? সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেওয়া দিয়ে দিয়েছে, নতুন করে আর নির্দেশ দেওয়ার কিছু নেই। স্যার মানে আজকের বাজেট অধিবেশন ছিল, আপনি বলতে পারেন যে বাজেট আমি কি করবো, বাজেটে ওরা কি করছে সেটা আমার তো কিছু বলার নেই। স্যার এই রায় কি শুধুই প্রহসনিক নাকি রাজনৈতিকভাবে তৃণমূলের জন্য একটা বড় ধাক্কা? না বটেই তো, এটা তো একটা বড় ধাক্কা বটেই, কোনো সন্দেহ নেই। মানে এই রায়ের আর্থিক চাপ কি 2026 এর বিধানসভা নির্বাচনের আগে বাজেটকে নগণ্য করে দেবে? এখানে বাজেট তো বলে কিছু নেই। গোটা রাজ্যটাকে তিনি বিকিয়ে দিয়েছেন, এখন তাকে ঘোষণা করতে হবে যে আমরা দেউলিয়া হয়ে গেছি, এছাড়া কিছু নেই।